এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না। হুইসেল দিয়ে ট্রেন যখন ছাড়লো, টিকিট চেকের জন্য এ কামরা ও কামরা ঘুরে বেড়াচ্ছে, হাতে গোনা কয়েকটি মাত্র লোক। তবে এই ঘটনা বিশেষ কিছু নয়। এই শেষ চন্দনপুর লোকালে প্রতি রাতে যাত্রীর সংখ্যা কম বেশি এরমই থাকে। এই শেষ ট্রেনেই রোজ রাতে আমার ডিউটি পড়ে। টিকিট চেক করতে করতে একের পর এক কামরা পেরিয়ে শেষের কামরায় এসে দেখি এই কামরায় একটাও লোক নেই। ফিরেই আসছিলাম, চোখে পড়ল একদম পিছনে লম্বা বেঞ্চের ওপর জানলার সাথে একেবারে যেন মিশে বসে আছে ছন্নছাড়া গোছের একজন। পরনে শতচ্ছিন্ন জামা, পায়ে তাপ্পি দেওয়া চটি, মাথা ভর্তি চটা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, হাতে ধরা রুমাল মতো কিছু। লোকটা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সেই দিকে। ওই হাতে ধরা বস্তুটির মধ্যে ভয়ানক কিছু যেন দেখতে পেয়েছে। এই যে আপনি, হাতে ওটা কি? হ্যাঁ, কই কিছু নেই তো। মতিগতি ভালো ঠেকল না। বুঝলাম বেটা নিশ্চয়ই কুমতলব আছে। টিকিটটা দেখি। টিকিট? হ্যাঁ টিকিট। নাম শোনেননি মনে হচ্ছে। আগে না, এই তো এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল। বুঝলুম, কোথায় যাবেন বলুন, সেই মতো আমাকে ফাইনের রসিদ কাটতে হবে। কোথায় যাব? সে কি, সেটাও জানেন না? আর ট্রেনে উঠে পড়েছে। এবার লোকটা চোরের মতো এদিক ওদিক তাকাল। আমার সন্দেহ প্রবল হল। ট্রেনটা তখন সবাই প্ল্যাটফর্ম ছুঁয়েছে। তখনই দরজার দিকে ছুটতে গেল লোকটা। এই এই, কি করছেন, কি করছেন? লোকটার হাত ধরে হ্যাচকার টান মারলাম, কিন্তু আমার হাত ছাড়িয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ল লোকটা। এই যা, হাতের মধ্যে নরম কিছু অনুভব করতেই মুঠো খুলে দেখলাম একটা সাদা পশমের রুমাল, তার উপরে সূক্ষ্ম কারুকার্য করা। রুমালের একধারে নীলচে সুতোর নকশা কাটা। ভালো করে তাকিয়ে দেখি কোন এক কোম্পানির নাম লেখা আছে, ডাক্ট এন্ড গ্লোরিয়া। আরে এই নামটা আগে শুনেছি আমি। বহু পুরনো এক ব্রিটিশ কোম্পানি। এত বছর বাদেও এখানে রুমাল বানায় নাকি ওরা? স্টেশন মাস্টারের ঘরে যখন এলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। আরে এ কি সতীর্থ, তোমার তো এতক্ষণে ডিউটি বুঝিয়ে বাড়ির পথ ধরার কথা। আর বলবেন না, একটা উটকো লোক টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছিল। ধরতে গেলাম, ট্রেন ছেড়ে লাফ মেরে পালালো, আর হাতে রইল এইটা। এ তো একটা রুমাল। হ্যাঁ, তবে ব্র্যান্ডটা বিদেশি জানেন। অনেক আগেই ব্র্যান্ডটার নাম শুনেছিলাম। হুমড়ি খেয়ে পড়লেন আশিস বাবু। বিদেশি? বলো কি, দেখি দেখি। মনীষ বাবু নাক সিট করে। কার না কার রুমাল, ফেলে দিন ওটা। শুধু শুধু ওর সাথে মস্করা করে সময় নষ্ট করলে ও বাড়ি ফিরবে কখন? তাছাড়া ও নতুন জয়েন করেছে। কি মুশকিল, এখানে কি দুটো কথাও বলতে পারবো না? আহা, আপনি বুঝতে পারছেন না, এমনি অনেকক্ষণ ওর ডিউটি শেষ হয়েছে। যাই হোক, শোনো সতীর্থ, তুমি ও রুমাল ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে বাড়ি যাও, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। বেরিয়ে পথে নামতে খেয়াল হলো এক পশলা বৃষ্টি খানিক আগে হয়ে গেছে। তখন আমার হাতে ধরা সেই রুমালটা। ভাবলাম ট্র্যাশবিন দেখে ওটাকে ফেলে দেব, কিন্তু ফেলবো ফেলবো করেও ফেলা হলো না। আমার আবার পুরনো জিনিসের প্রতি একটা টান বরাবরই। পকেটের ভিতরে ফোনটা বেজে উঠল, গিন্নির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এই তো বাসের জন্য অপেক্ষা করছি। বলছি, আজকের দিনটার কথা কি একবারও মনে নেই তোমার? আজকের দিন? আজ তো শনিবার। ও, আজ শুধু শনিবার, আর কিছু নয়? গিন্নির অগ্নিশর্মা রূপ দেখে আমার গলা শুকিয়ে গেল। আজ কি বিশেষ কোনো দিন? আন্দাজে ঢিল ছুড়লাম। না না, আমার মনে আছে, আজ তো তোমার জন্মদিন, তাই তো? জন্মদিন বলি, একটা মানুষ তো একটা তারিখেই জন্মায়, 2 দিন কিভাবে জন্মাবে বলো? তোমার থেকে কিছু আশা করাই ভুল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আজ 20 এপ্রিল, আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি নয়, কালা দিবস বলো। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। টুক করে ফোনটা কেটে গেল। যা বাবা, অনেকটা রাতও হয়ে গেছে, এখনো বাসেরও কোনো দেখা নেই। হাতে ধরে রুমালখানির দিকে ফের চোখ গেল। এটাকে নিয়ে যখন কি করি
ভাবতে ভাবতেই সামনে থেকে দুটো বড় হেডলাইটের আলো আমার চোখ যেন চলছে দিল। ওই তো বাস। বাঁচালো। বাসের নম্বরটায় চোখ ঝলসানো আলোর মধ্যে নজরে এলো না। রুমালটা পকেটে পুরে ছুটলাম। সরাইপুর দাঁড়াবে। কন্ডাক্টর ইশারায় কিছু বলবে, আমি সেদিকে খেয়ালই করলাম না। এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর গিন্নির ওই রণমূর্তি ভাবলেই আমার হাত পা সিঁধিয়ে যাচ্ছে। বাসে উঠে দেখি বাস প্রায় ফাঁকা। গুটি কতক লোক এদিক ওদিক বসে আছে। একটা ফাঁকা জানলার ধার থেকে বসে পড়লাম। দেখি দাদা, টিকিটটা কাটবেন। একটা সরাইপুর দেবেন। সরাইপুর? লোকটা মাথা চুল করল। কেন যাবে না সরাইপুর? যাবে না কেন, সব জায়গায় যাবে। বসুন, পরে টিকিট কাটছি। পকেট থেকে মানিব্যাগ বের করতে গিয়ে আবারও হাতে ঠেকল রুমালটা। কি অদ্ভুত এক আকর্ষণ আছে এটা। বারবার মনে হচ্ছে ওটাকে দেখি। হাতে নিয়ে আবারও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম রুমালটার দিকে। কতক্ষণ যে সেভাবে তাকিয়েছিলাম জানি না। হুশ ফিরতেই দেখি আমার পাশের সিটে বসে আছেন গিলে করা পাঞ্জাবি আর সাদা ধুতিতে দৈব চেহারার একজন মানুষ। টেরিকাটা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত ভাবে হাসল। এখানে নতুন? একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। হ্যাঁ, মানে না, এখানে তাও 2-3 সপ্তাহ হয়ে গেল প্রায়। চাকরি সূত্রে এখানে এসেছো? ভালো ভালো। হ্যাঁ, মানে আমি রেদে চাকরি করি। তার নাম কি? সতীর্থ। বাহ, আমি রাজনারায়ণ। তা এখানে ঘুরে দেখা হয়েছে? না, আসলে এই ডিউটি সামলে আর সময় হচ্ছে কোথায়। তবে ইচ্ছে আছে একদিন সময় পেলেই। একদম। কিছু মনে করবেন না, একটা কথা জানতে ভারী ইচ্ছে হচ্ছে। বলছি, অব্বাজ মনে হলো, নয়তো নিশ্চিতভাবে মাথায় ছিট আছে। যাকে ভাবলুম এখনো তো পৌঁছতে পৌঁছতে ঘন্টাখানেক লাগবে, তার চেয়ে বরং একটু প্রলাপ বকা শুনেই সময় কাটাই। আচ্ছা, সে তো বিশাল ব্যাপার। তাহলে আর বলছি কি হে, আজ সেসব দিন কোথায়, সব শেষ হয়ে গেছে। আজও সেই দিনের কথা ভেবে শিউরে উঠি। কোন দিনের কথা? কি হয়েছিল সেই দিন? শুনতে চাও সেদিনের কথা? হাতে এখনো ঢের সময়। গল্প শুনতে শুনতে সময়টা কেটে গেলে মন্দ কি? গল্প? তা বটে, সে এক দুঃসাহসিক কাহিনী, বুঝলে। আজ যেখানে ভাঙাচোরা ধ্বংসাবশেষ, সেকালে সেখানে ছিল পেল্লায় এক কোম্পানি। সেদিন সেই কোম্পানির সামনে বসেছিল এক বিচার সভা। বিচার সভা? কেন? শুনোই না, সব বুঝতে পারবে। আর কতক্ষণের অপেক্ষা বিশ্বনাথ? একজন আসামিকে ধরে আনতে কত সময় লাগে? কর্তাবাবু এক্ষুনি ওরা এসে পড়বে। 4 জন লেটের গেছে সাথে। ওরা ওকে হির হির করে টানতে টানতে এখানে নিয়ে আসবে। আমি বলছি, ওসব অশিক্ষিত নেটিভদের জন্য বিচার সভার কি প্রয়োজন? শুলে ছড়ানো হোক। অপরাধীর যোগ্য শাস্তি পাক সে আমিও চাই, গ্লোরিয়া সাহেব। কিন্তু সবার আগে সে নিজের মুখে সবার সামনে তার অপরাধ স্বীকার করবে। এটাই আমার জমিদারির নিয়ম। কর্তাবাবু, ওই যে ওরা আসছে। বকু, ওই ব্রিটিশ কোম্পানির সাধারণ কর্মচারী, দিনহীন চেহারার মানুষটাকে টানতে টানতে ধরে নিয়ে এল। ওর পরনের জামাটি শত ছিন্ন, রক্তে মাখামাখি। অপরাধীকে ওই গাছে বেঁধে দাও। হুজুর, আমি কিছু করিনি হুজুর, আমায় ছেড়ে দেন। তোমার নাম কি? আগে বকুলাল হুজুর। তুমি এই কারখানায় কাজ করো? আগে আজ 10 বছর হলো কাজ করছি হুজুর। তুমি কোম্পানির মাল চুরি করিয়া বাজারে বিক্রয় করিয়াছ?
না হুজুর না, আমি চুরি করিনি। এই কোম্পানির টাকায় আমার 4 ছেলেমেয়ের পেট চলে। আপনাদের নুন খেয়ে নেমো খান আমি কি করে করি? মিথ্যে কথা কর্তা বাবু, আমি নিজে দেখেছি ওকে চুরি করতে। যেদিন কোম্পানির মালের হিসেব মেলেনি সেদিন থেকে পর পর দুদিনও কাজে আসেনি। খবর আছে নোনাখালীর বাজারে গিয়েছিল, বেটা সব জিনিসপত্র ওখানেই বেঁচে এসছে। জিজ্ঞেস করুন ওকে। বিশ্বনাথ চুপ কর। আরে বকু, ও ঠিক বলছে। আগে হুজুর, উনি ঠিক কথাই কইছেন। আমি 2 দিন কাজে আসতে পারিনি। ছোট্ট মেয়েটার ধুম জ্বর ছিল, ওষুধ আনতে সদয়ে গেছিলাম। আমি কোনো বাজারে যাইনি হুজুর। তার মানে তুই চুরি করিসনি, তাই তো? আগে না হুজুর, আপনি বিশ্বাস করেন, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। আমি বলছি কর্তা, ও মিথ্যে কথা বলছে। এত বিবাদের কি হইয়াছে? আমি তো আগেই বলিয়াছি বিচারের কোনো প্রয়োজন নাই। গুলি করে খুলি উড়িয়ে দিলেই বিবাদের নিষ্পত্তি। তবে তাই করেন লাগছে। তুই সুপার সাহেবের সামসন, তুই যে লুকিয়ে লুকিয়ে কি কি কুকর্ম করিস তা আমার জানতে কিছু বাকি নেই। বলে দেবো জমিদার বাবুকে। এই বকু, এই মরার সময় খুব সাহস বেড়েছে না তোর? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি একেবারে সত্যি কথা কইছি হুজুর, আমি চুরি করিনি। চুরি করেছে ও, এখন ধরা পড়ে গেছে তাই আমাকে ফাঁসাচ্ছে। কি কি বললি? আমি চোর? কি হচ্ছেটা কি? থামো বিশ্বনাথ, থামো। গ্লোরিয়া সাহেব গুলিটা করলো, বুকুর শরীরটা কাটা গাছের মতো লুটিয়ে পড়লো মাটিতে, রক্তের ধারা বয়ে যাচ্ছে। এ আপনি কি করলেন গ্লোরিয়া সাহেব? ছেলেটাকে মেরে ফেললেন? অনেক আগেই আমার মারা উচিত ছিল। কারো সাহস থাকে তো আমার সামনে এসে প্রতিবাদ করুক। তখন তো আর বুঝিনি গ্লোরিয়ার ওই কথাগুলো চোপের পেছনে দাঁড়িয়ে শুনছিল কাশীনাথ ভট্টাচার্য। ও স্বদেশী করত। ও ধীরে ধীরে হাতে ধরা পোঁটলা থেকে বের করে আনলো একটা পেটো বোম। লালমুখ সাহেবকে লক্ষ্য করে ছুড়ে দিল ওটা। ধোঁয়ায় ধোঁয়ায় ভরে উঠল চারিদিক। সাহেব তো মরলই, সেই বোমের আঘাতে তার সাথে মরল আরো বেশ কয়েকজন মানুষ। সেই জমিদার রাজনারায়ণ। দাঁড়ান 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 দাঁড়ান, রাজনারায়ণ? তার মানে আপনি আপনি ওই বোমের আঘাতে মারা গেছেন? এতে হাসবার কি হলো? ওই ঘটনার পর সেই কোম্পানি আর থাকলো না, কিন্তু আমার সাধের জমিদারিটা চলে গেল। আমি মরেও শান্তি পাইনি। দেখুন, আপনার গল্পটা ভালো, কিন্তু রাত দুপুরে নিজেকে এই জমিদার প্রমাণ করা, এটা জাস্ট মানা যাচ্ছে না। এখন দুনিয়া কোথায় চলে গেছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় কত অ্যাক্টিভ, মানুষ চাঁদে যাচ্ছে, আর আপনি এখানে রাত্রির বেলা গাঁজাখুরি গল্প দিচ্ছেন। এইসব প্রলাপ বকে বিশেষ লাভ নেই, বুঝলেন তো? প্রলাপ বকা? প্রলাপ? কি করলে আপনি বিশ্বাস করবেন আমি জমিদার? আপনার বলা কাহিনীটা যে একটা নিছকই কল্পনা, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। আচ্ছা বেশ, মানতে হবে না। তোমার হাতে ধরা রুমালটা আমায় দিয়ে দাও। কেন দেব? এ রুমাল আমি পেয়েছি। না, ও আমার। ওই রুমালটাই আমার জমিদারির শেষ চিহ্ন। ওটা আমায় দিয়ে দাও। যদি না দিই, কি করবেন আপনি? দেবে না? বেশ, ওই রুমালের দিকে ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ, দেখছি। কি আছে রুমালে? একটা সাধারণ রুমাল। ও মা, তোর রক্ত এলো কোথা থেকে? ওতে যে রক্ত দেখতে পাচ্ছ, সেটা গ্লোরিয়ার টাটকা রক্ত। মানে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে সাদা রুমাল এখন টকটকে লাল হয়ে গেছে। শুধু আমি নই, একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখো। এ বাস নয়, মৃত্যু যান। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি, বাসে থাকা গুটি কয়েক যে যাত্রীরা, তারা কি ওই দেশের নয়। সব থেকে ভয়ানক ব্যাপার হলো ওদের চেহারার বিভৎস করুণ অবস্থা, পোড়া ঝলসানো। সেই দিনের সেই ঘটনায় ওরা কেউ বাঁচেনি। এবার বিশ্বাস হলো তো? ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তার মানে লোকটার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি? বাস্তার করাও, বাস্তার করো এক্ষুনি।
জেনে চিৎকার করলাম। বাস দাঁড়ালো না। অশরীরীর দল পিছন থেকে হাহাকার শুরু করলো। আমি আমি রুমাল দিয়ে দেবো, আমার যেতে দিন। যাওয়া তো আর হবে না সতীর্থ বাবু। এই যান শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। না, আমি বাঁচতে চাই। এই যে ও মশাই, আরে কি ভুলভাল প্রলাপ বকছেন? কে? আরে এই যে আমি টিকিটটা আবার কাটুন। আপনার স্টপেজ কিছুক্ষণ আগেই চলে গেছে। স্টপেজ চলে গেছে? আপনি আমি ডাকেননি কেন? ডাকিনি? কতবার ডাকলুম, আপনি তো সারাই দিলেন না। আমি ভয় পিছনে তাকালাম, কিন্তু কোথায় কি? বাসে একটাও লোক নেই। এতক্ষণ আমার সাথে বাসে থাকা লোকগুলো বিমানও হারিয়ে গেল। আর রাজনারায়ণ, এসব কি আমার চোখের ভুল ছিল নাকি স্বপ্ন? খেয়াল পড়ল তখনও হাতে ধরা সেই গ্লোরিয়ার রুমালখানা, তবে তাতে কোনো রক্তের দাগ নেই। মনকে প্রবোধ দিলাম, হয়তো ভুল দেখেছি, নয়তো যেমন ভাবে ওরা কালের গর্ভ থেকে উঠে এসেছিল তেমনি হয়তো কালের অতল গর্ভে মিলিয়ে গেছে। সর্বনাশ, সুলেখার ফোন। হ্যালো। হ্যাঁ গো, রাত 12:30 বাজছে। তুমি আর কখন বাড়ি ফিরবে? বিশ্বাস করো সুলেখা, একটা কাজে ফেসে গিয়েছিলাম। আমি এক্ষুনি আসছি। তোমায় বিশ্বাস? তুমি আজ বাড়ি ফেরো, তোমার হচ্ছে। ফোন কেটে গেল। বুঝলাম আজ যেমন ভাবি হোক আমার মৃত্যু নিশ্চিত, নয় ভূতের হাতে নয় সুলেখার হাতে। আমার অদৃষ্ট। এই বাস রোকো। নিন দাদা, আপনি এবার নেমে যান। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির পথ ধরলাম। অফিসের কাজ সেরে বেরোতে বেশ রাত হয়ে গেল। হলদিয়া থেকে ট্রেনে করে ডায়মন্ড হারবার পৌঁছতেই দেরি হবে। সেই লোকটাকে গিয়ে ধরলাম। ও দাদা, শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ বলছি। শেষ ফেরি কি চলে গেছে? তা তো বলতে পারবো না, তবে আকাশের যা অবস্থা দেখছি আমার মনে হয় আপনি আর কোনো ফেরি পাবেন না। কোথায় যাওয়া হচ্ছে? ডায়মন্ড হারবার। ফেরিতে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম। অপেক্ষা করে লাভ নেই, বাস ধরে চলে যান, নইলে ফাঁপড়ে পড়বে। লোকটা হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল। ঘাটের ধারে জ্বলতে থাকা আলোগুলো একটা দুটো করে নিভতে শুরু করেছে। ঈশান কোণে বিদ্যুৎ খেলে গেল। হাত উল্টে ঘড়ি দেখলাম, প্রায় 11টা বাজতে যায়। ফিরে যাবো কিনা ভাবছি, ঠিক সেই সময় দূর থেকে লঞ্চের হুইসেল শুনতে পেলাম। তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোকমালা ধীরে ধীরে এগিয়ে আসছে। অন্ধকার ফুলে সামনে আসতেই দেখি একটা স্টিমার। মনটা আনন্দে নেচে উঠল। শেষ ফেরি তাহলে এখনো চলে যায়নি। ঘাটে ফেরি ভিড়তেই তড়ি করে উঠে বসলাম তাতে। লঞ্চে তেমন ভিড় ছিল না, দু একটা লোক ছাড়া তেমন কেউ নেই, তাই বেশ একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া লঞ্চের ভিতর বয়ে আসছিল অনবরত। আমার দু চোখ জুড়িয়ে লোকজনের চাপা ফিসফাস শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি লঞ্চ এখন অতটাও ফাঁকা নয়, বেশ কিছু লোক উঠেছে। বাইরে তাকাতেই চারপাশে কালো জল ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না। ঘড়ির দিকে তাকাতেই খটকালাম, 11:05। আশ্চর্য, আমার বেশ মনে আছে যখন লঞ্চে উঠেছিলাম তখন 11টাই বেজেছিল। এতক্ষণ পরেও ঘড়িটা গেছে। আচ্ছা, এই লঞ্চটা কিশোরগঞ্জের ঘাটে পৌঁছতে কত সময় নেয়? চমকে ঘুরে তাকিয়ে দেখি ঠিক আমার পাশে বসে আছে একটি মেয়ে। কখন বসেছে তা খেয়ালই করি। এক ঝলক তার দিকে তাকিয়ে দেখি পরনে জামা কাপড় একেবারে ভেজে সব।
বৃষ্টিতে ভিজেছিল না। কিশোরগঞ্জে কখন পৌঁছবে তা আমার জানা ছিল না, তাই বললাম সে তো বলতে পারবো না, এই পথে প্রথম। কিন্তু আপনি যে একেবারে ভিজে গেছেন দেখছি। ও ঠিক আছে, আমার অভ্যেস আছে। না না, তা বললে হয় নাকি? দাঁড়ান, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। আমার মনে পড়লো আমার ব্যাগে একটা টাওয়াল থাকে সবসময়। তড়িঘড়ি সেটা বের করে এগিয়ে দিলাম তার দিকে। এই নিন, এটা দিয়ে চটপট মাথাটা মুছে নিন তো। মেয়েটা অপ্রস্তুত ভাবে হেসে আমার হাত থেকে তোয়ালে নিয়ে একরাশ কালো চুলে আলতো করে বোলাতে বোলাতে বললেন, অনেক ধন্যবাদ। আসলে অসময়ে বৃষ্টি নামলে বুঝতেই পারিনি। আরে না না, এটা আমার ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি কি বাড়ি ফিরছেন? এই যা, আপনার নামটাই তো জানা হলো। আমার নাম রূপকথা, রূপকথা মিত্র। আপনার? আমি হিমাংশু। আপনি এদিকে কি কোনো কাজে এসেছিলেন? বলবো আমাদের অফিসের মেইন ব্রাঞ্চ, তাই আসতে হয়েছিল আর কি। বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে। ও আপনার হলদিয়াতে অফিস? আমারও তো হলদিয়াতে অফিস। রূপকথা মুচকি হাসলো। ওর চুলগুলো হাওয়ায় এলোমেলো উঠছে। হাসলেও বেশ মায়াবী লাগে। আমি জোর করে ওর দিক থেকে চোখ সরালাম। হঠাৎ চোখ চলে গেল লঞ্চের কোনায় বসে একটি লোকের দিকে। লোকটার মুখটা কি ভীষণ ফ্যাকাশে মনে হলো। আমি রূপকথাকে ডাকলাম, দেখুন ওই লোকটার মুখটা। কি দেখবো? কোন লোকটা? লোকটাকে দেখাতে গিয়ে দেখলাম কোথায় কি লঞ্চের কোণে বসে সেই লোকটার মুখ সম্পূর্ণ স্বাভাবিক। কি হয়েছে হিমাংশু বাবু? না, কিছু না। আমার মনে হয় আপনি ক্লান্ত, একটু বিশ্রাম নিন। ছেলেটি কিন্তু বেশ ভালো। দাদু ভাই, তুমি পারো বটে। তুমি বললে আমি একবার কথা বলে দেখতে পারি। এই যে মিস্টার। দাদু, করছোটা কি? নমস্কার, আমি তমজ্যোতি মিত্র, রূপকথার দাদু। ও নমস্কার। এতক্ষণে খেয়াল পড়ল রূপকথার পাশেই বসেছিলেন একটা বয়স্ক ব্যক্তি। মাথা ভর্তি সাদা বাবরি চুল, পরনে সাদা ধপধপে ধুতি, পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। এই তোমাদের কথা শুনছিলাম, ভাবলাম আমিও আলাপটা জমিয়ে নিই। বেশ করেছেন। নাতিকে নিয়ে ফিরছেন না? হ্যাঁ বাবা, যা দিনকাল পড়েছে, মেয়েকে একা ছাড়ি কি করে বলো তো? তারপর এই রাত বিরেতে বাড়ি ফেরা। খুব ভালো করেছেন। সত্যি আজকাল দিনকাল ভীষণ খারাপ। তা তোমার বাড়িতে কে কে আছে? এখন বাড়িতে লোক বলতে আমি, বাবার মা। এক সময় আমাদের বাড়ি গম গম করতো লোকজন। কাকুরা তো সব বাইরে বিদেশে কাজে, আর আমার ভাইরাও বেঙ্গালোরে পড়াশোনা করছে। ও আই সি। তা তোমার বিয়ে থা? আহ দাদু, তুমি চুপ করবে? এরপর থেকে আমি তোমাকে কোথাও সঙ্গে নেব না। তুই আর কি বুঝবি? যতদিন না তোকে একটা ভালো ছেলের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারছি, ততদিন যে আমার শান্তি নেই। আমি ওদের কথা শুনতে শুনতে বাইরে থেকে তাকালাম। কি আশ্চর্য, ভিতর থেকে বসে বোঝার উপায় নেই যে লঞ্চটা চলছে। বাড়িতে এতক্ষণ চিন্তা করছি। আচ্ছা তমজ্যোতি বাবু কটা বাজে বলতে পারে? আমার ঘড়িটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলছো? ওনার দিকে তাকাতেই আমার গা শিউরে উঠল। এই কি দেখছি আমি? তমজ্যোতি বাবুর মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর একটা ধাতব রড ওনার মাথার ডান দিক থেকে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছে। হিমাংশু বাবু, আপনি ঠিক আছেন? রূপকথার ডাকে সম্বিত ফিরে গেলাম। ঘোর কাটিয়ে তমজ্যোতি বাবুর দিকে তাকিয়ে দেখি তিনি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সামনে বসে আছেন। তবে আমি নিশ্চয়ই ভুল দেখছি। বলি এ লঞ্চ ঘাটে বেরবে কখন? আদৌ লঞ্চ চলছে তো? হ্যাঁ, ওদিক থেকে একটা উদ্গ্রীব মহিলার কণ্ঠ ভেসে এলো। তাকিয়ে দেখি লঞ্চের একপাশে বসে আছেন একজন অলংকার পরিহিত মহিলা। তার পাশে বসা মানুষটাকে দেখে মনটা আনন্দে নেচে উঠল। আরে ব্রতদা, তুমি এখানে? আরে হিমাংশু যে, কতদিন পর, কি খবর বলো, কেমন আছো? আমারই চলে যাচ্ছে, তোমার কি খবর? কতদিন বাদে দেখলাম। হ্যাঁ, ওই কোম্পানি ছাড়ার পর থেকে এদিক ওদিক টুকটাক কাজ করছি এখন। তোমার খবর কি? উফ, এই লোকটার দেখছি গল্প পেলে আর কোনো দিকে হুঁশ থাকে না। বলি ওদিকে লঞ্চ যে চলছে না, সে খেয়াল আছে? বাড়িতে বাচ্চাটা কি করছে কে জানে, আমি গিয়ে কথা বলি। এই এই, কি ব্যাপার বলুন তো, আপনারা লঞ্চটা চালাচ্ছেন না কেন? আগেই তো বলেছি এই ওয়েদারে লঞ্চ চলবে না। মানে কি? তার মানে যতক্ষণ এই বৃষ্টি থাকবে ততক্ষণ এই লঞ্চ চলবে না? বললো তো চলবে না।
লঞ্চের অবস্থা খারাপ, যখন তখন উল্টে যেতে পারে। এখন গিয়ে জায়গায় বসুন, বক বক করে মাথা ধরিয়ে দিলে। এই, মুখ সামলে কথা বলুন। আপনারা দেখছি মশাই তখন থেকে ক্যাচাল করছেন, এই লঞ্চ কিছুতেই চলবে না। আপনাদের যদি অত তাড়া থাকে আপনারা সাঁতরে বাড়ি যান। এত বড় সাহস আপনার? দাঁড়ান দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। দাদা দাদা কেন তর্ক করছেন? ওদের একার নয়, আমাদেরও দেরি হচ্ছে। তখনই লঞ্চে থাকা সবাই প্রায় একজোটে বলে উঠল, আরে কি হলো, দেরি করছেন কেন? লঞ্চ ছাড়ুন না। আচ্ছা, আপনারা যখন বলছেন আমি ছাড়ছি, কিন্তু কিছু কিছু বিপদ হয়ে গেলে আমাকে বলতে পারবেন না। হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলল লঞ্চটা। ঢেউয়ের উত্তাল স্রোতে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যে তীরে গিয়ে আছড়ে ফেলবে লঞ্চটাকে। রূপকথা ভয় ভয় আমায় জিজ্ঞেস করলো, এই লঞ্চটা এভাবে দুলছে কেন বলুন তো? ডুবে যাবে না তো? এই আশঙ্কা আমার মনে ছিল যদিও। না না না, কিচ্ছু হবে না, শক্ত করে ধরে থাকো। আমাকে অবাক করে রূপকথা হাত দুটো শক্ত করে ধরল। লোকেদের মধ্যে ত্রাই ত্রাই রব উঠেছে। সেই সময় প্রবল শব্দে বাজ পড়ল আমাদের লঞ্চ। সবাই চিৎকার করে উঠল। ঠিক তখন লঞ্চের পাটাতন হুড় করে জল ঢুকতে শুরু করলো। চালক চিৎকার করে উঠল, লঞ্চ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। লঞ্চের ভিতরে এক ভয়াবহ পরিস্থিতি। তখন প্রাণ বাঁচাতে যে যেমন ভাবে পারছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কেউ কেউ লঞ্চ ছেড়ে জলে ঝাঁপ দিল। রূপকথা দু হাতে আঁকড়ে ধরলো আমার। এবার কি হবে? সাঁতার জানি না। আর দাদু ভাইয়ের কি হবে? আমি থাকতে তোমাদের কিছু হতে দেবো না। লঞ্চে ওঠার সময় ওদিকে কিছু লাইফ জ্যাকেট দেখেছিলাম, দেখি পাওয়া যায় কিনা। দিদি ভাই, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে যেও না দিদি ভাই। দাদু, আমি এক্ষুনি আসছি। ততক্ষণে লঞ্চটা একদিকে কাত হয়ে গেছে। লঞ্চের ওধারে থাকা লোকজন আমার চোখের সামনে গড়িয়ে পড়লো মাটিতে। ঠিক তখনই খেয়াল করলাম লঞ্চের মাথার উপর থেকে একটা ধাতব রথ বিপজ্জনক ভাবে ঝুলে আছে তমরজ্যোতিবাবুর ঠিক মাথার উপর। একটু এদিক ওদিক হলেই আমি রূপকথার হাত ছেড়ে দিয়ে এগিয়ে গেলাম তমরজ্যোতিবাবুর দিকে। তমরজ্যোতিবাবু, সাবধান! ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেল। রথটা খুলে এসে কেটে গেল ওনার মাথায়। মাথাটা এফোড় এফোড় করে বেরিয়ে গেল। রূপকথা আর্তনাদ করে এগিয়ে গেল সেদিকে। দাদু ভাই! রূপকথা, রূপকথা, ওদিকে যেও না, সাবধান! লঞ্চের পাটাতনটা আমার চোখের সামনে ভেঙে দু টুকরো হয়ে গেল। কতটা আওলা স্ত্রী গড়িয়ে পড়লো জলে। রূপকথা ছুড়ে আছে লঞ্চের ভাঙা অংশে। কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখো। রূপকথা, হাত ধরো আমার, হাত ধরো। আর পারছি না, আমি পড়ে যাব। কিচ্ছু হবে না, তুমি আমার হাতটা ধরার চেষ্টা করো। রূপকথা হাত বাড়িয়ে দিল আমার দিকে। ওর দু চোখে বাঁচার কি সুতীব্র আকাঙ্ক্ষা। আমি হাত বাড়িয়ে দিলাম আরেকটুখানি। রূপকথা প্রাণপণে চেষ্টা করলে আমার দু হাত আঁকড়ে ধরে। ঠিক তখনই কড়কড় শব্দে ভেঙে গেল লেগে থাকা অংশটা। রূপকথা ভাঙা পাটাতন বেয়ে গড়িয়ে পড়লো আমার চোখের সামনে। না রূপকথা, না না! লোকজনের গুঞ্জনে চোখ খুলে দেখি কালকে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে পড়ে আছি। ও দাদা, এখানে কি করছে? আমি আমি এখানে কি করে? ওই লঞ্চটা গেল কোথায়? আর ঝড় বৃষ্টি থেমে গেছে। লঞ্চ? কোন লঞ্চ? আর ঝড় বৃষ্টি কোথায় হলো? কেন কালকে রাতে ওই যে 11টার শেষ লঞ্চটায় আমি উঠেছিলাম। কাল তো রাত 9টায় লঞ্চ চলে গেছে, সেই শেষ লঞ্চ। তবে ওই লঞ্চটা কোথায় গেল? আর রূপকথা? কে রূপকথা? তারপর কেটে গেছে 3 বছর। আমি আজও অকারণে অপেক্ষা করে থাকি সেই স্টেশনে। হ্যাঁ, সেদিন আমি যা যা দেখেছি, প্রত্যক্ষ করেছি, তা আজ থেকে প্রায় 5 বছর আগেই ঘটে গেছে। খবর নিয়ে জেনেছিলাম বছর 5 আগে অমনি এক ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল ব্রতদাও। জানি সে লঞ্চ আর কোনোদিন ফিরবে না। আমার অপেক্ষার অবসান হবে না কোনোদিন। কিন্তু কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে আমি অপেক্ষা করি আজও। অপেক্ষা করতে ভালো লাগে, তাই করি। মনে মনে ভাবি একবার ফিরে
আসুক সেই তরি, আমি আবারও উঠে বসবো তাতে, আবারও হারিয়ে যাব রূপকথার দেখানো পথে। অবক্ষয়ের ঝড় যখন উঠবে নদী জুড়ে, শক্ত করে হাতটা ধরে থাকবো তার। কথা দিয়েছিলাম, হাত ছাড়বো না, ছাড়বো না। অসীম অনন্তের পথে দুজনে যখন পাড়ি দেব হাসি মুখে, তখন বিনম হাতটা সযত্নে আগলে রাখবো আমি।